নমস্কার, আমি ডাক্তার soroj কুমার পণ্ডিত। আপনাকে স্বাগত দ্য হোমিও ওয়ার্ল্ডে। আজকে যে বিষয়টা বেছে নিয়েছি সেটা হলো মা বোনদের একটা খুব কষ্টযুক্ত রোগ, সেটা হচ্ছে অ্যাডেনোমায়োসিস। এটা একটা ইউট্রাইন ঘটিতই রোগ। কেন হয়, কিভাবে ঠিক করব, অপারেশন করতে হবে কিনা, এই নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ, এবং যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর কি করবেন, ভিডিও চলাকালীন অবশ্যই একটা লাইক দেবেন, এবং ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে বা কাজের হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তাছাড়াও আপনি ডেসক্রিপশন বক্সে একবার ঘুরে আসবেন, ওখানে প্রচুর পরিমাণে ভিডিও বানানো আছে এবং বিভিন্ন রোগ এবং তার মেডিসিন সম্বন্ধে আলোচনা করা আছে, আপনার কাজে লাগলেও লাগতে পারে। তবুও আর একটা কথা বলে রাখি, অনেকেই বলছেন যে স্যার অনলাইনে চিকিৎসা করা হয় কিনা। হ্যাঁ, আমি অনলাইনে চিকিৎসা আরম্ভ করেছি। যদি আপনারা অনলাইনে চিকিৎসা নিতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনের মধ্যেখানে দেখবেন একটা ফর্মেট করা আছে, সেই ফর্মটা তুলে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, তাহলে আপনার চিকিৎসা আরম্ভ করা যাবে, কোনোরকম কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ। চলুন আলোচনা করা যাক অ্যাডেনোমায়োসিস সম্বন্ধে। দেখুন, এটা একটা মেডিকেল কন্ডিশন বা বলতে পারেন ইউট্রাস ঘটিত একটা রোগ। সেটা কি হয়, কেমন হয়? দেখুন, তার আগে বলতে গেলে একটু আমাকে ইউট্রাস সম্বন্ধে বুঝিয়ে নিতে হবে। মহিলাদের যে ইউট্রাস বা বাচ্চা ঘর যেটা বলে, আমরা জরায়ু বলি, সেটা দেখুন অনেক রকম ভাগ আছে। আমি অতটা যাচ্ছি না, শুধুমাত্র অ্যাডেনোমায়োসিস বোঝানোর জন্য আমি যদি হাতটাকে এরকম করে নিই, যদি বলি যে এইটা একটা ইউট্রাস অর্থাৎ বাচ্চার ঘর বা জরায়ু, তাহলে আমি যদি মাঝামাঝি রেখে কেটে দিই তাহলে দেখুন এইটা পড়ে রইল। তাহলে এই ভিতরের একটা অংশ, একটা বাইরের অংশ, একটা মিডিল পজিশনের এই মিডিল মোটা একটা অংশ। তো দেখুন, এই যে ভিতরের যে পর্দা বা যে অংশ বা যে টিস্যু থাকে সেটা কি বলা হয়? এন্ডোমেট্রিয়াম। এবং এই মিডিলের যে পজিশনটা, এটা একটা মোটা মাংস দিয়ে, শক্তিশালী মাংস দিয়ে তৈরি হয়, এটাকে কি বলা হয়? মায়োমেট্রিয়াম। এবং এই যে বাইরের যে অংশটা থাকে, অর্থাৎ ইউটেরাসের একদম বাইরের যে অংশটা, সেটাকে কি বলা হয়? পেরিমেট্রিয়াম। তাহলে আমাদের কোশ্চেনটা ছিল, আমাদের ডিজিটাল কন্ডিশন ছিল অ্যাডেনোমায়োসিস। তো অ্যাডেনোমায়োসিসটা কি হয়? যখন কোনো রোগবশত, কোনো কারণবশত এইটা অর্থাৎ কি আপনার কি বলেছিলাম, এটা এন্ডোমেট্রিয়াম যেটা বলা হয়, যে টিস্যুটা, সেই টিস্যুটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যদি এই মিডিল পজিশন অর্থাৎ মায়োমেট্রিয়াম অর্থাৎ এই শক্ত মাংসপেশির মধ্যে যদি চলে আসে, তাহলে সেটাকে বলা হয় অ্যাডেনোমায়োসিস। তাছাড়া আরেকটা কি হয়, যদি এই এন্ডোমেট্রিয়ামের টিস্যুগুলো যদি কভার করে যদি বাইরের অংশ পর্যন্ত চলে আসে, অর্থাৎ কি বলেছিলাম, পেরিমেট্রিয়াম পর্যন্ত যদি চলে আসে, তাহলে তাকে কি বলা হয়? অ্যাডেনোমেট্রিওসিস। কি বলা হয়? এন্ডোমেট্রিওসিস। বোঝা গেল? তাহলে এইখান থেকে অর্থাৎ ভিতরের পর্দা থেকে মিডিল পজিশন যদি চলে আসে, অর্থাৎ এন্ডোমেট্রিয়ামটা যদি চলে আসে কোথায়? মায়োমেট্রিয়াম পর্যন্ত, তাহলে সেটাকে বলা হচ্ছে অ্যাডেনোমায়োসিস। বোঝা গেল? তাহলে অ্যাডেনোমায়োসিস কী জিনিস সেটা আমি আশা করছি বুঝাতে পারলাম। যদি কষ্ট হয় কোথাও বুঝতে, তাহলে আমাকে অবশ্যই নোট করবেন, আমি আপনাকে উত্তরটা ভালো করে দিতে পারবো। যাই হোক, তাহলে আমরা একটু কজ সম্বন্ধে জেনে নিই। কেন হয় এই জিনিসটা? হওয়ার পেছনে কারণ কি? এটা তো হওয়ার কথা নয়। দেখুন, কজ সম্বন্ধে যদি আমি বলতে যাই, তাহলে মেডিকেল সায়েন্সে 100% কজ এখনও পর্যন্ত এটা ইনভেনশন হয়নি বা কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না যে কেন হয়। তবে যে সমস্ত ট্রিগার ফ্যাক্টরগুলো থাকে বা যে সমস্ত কারণের জন্য ধরে নেওয়া হয়েছে যে হতে পারে, তাদের মধ্যে কিছু কিছু, যেমন আপনার ওই সিজারিয়ান সেকশন যখন হয়, বা সার্জিক্যাল প্রেগনেন্সি ট্রান্সেকশন যখন করা হয়, বা প্রেগনেন্সি যখন হয়, এই 3-4টা জিনিসের জন্য কিন্তু বিশেষত যখন অপারেশন একটা সিচুয়েশন চলে আসে, সেই অপারেশন করার পর অর্থাৎ ইউট্রাসকে অপারেশন করে যখন বাচ্চা তুলতে হয়, বা যাই হোক, এই সমস্ত কারণের জন্যই কিন্তু ম্যাক্সিমাম অ্যাডেনোমায়োসিসটা হয়ে থাকে 100% এটা নয়, তবে ম্যাক্সিমামটা ধরা হয় যে এই জন্যই হচ্ছে। দেখবেন সেই জন্যই যারা একটু সম্ভ্রম অর্থাৎ একটু রিচেস্ট পার্সন বা বলতে পারেন একটু টাকাওয়ালা মানুষ অনেকেই আছেন, বা একটু হাইফাই সোসাইটির মানুষদের এইটা একটু বেশি হয়। তার কারণ জানেন, তারা মাতৃত্ব যে মা যে জন্য বলা হয়, অর্থাৎ একটা জীবের মধ্যে আবার একটা জীব, সেইটা যখন প্রসব করার সময় যে কষ্টটা, অনেকেই সেটা সহ্য করতে চান না। সেই জন্য দেখবেন টাকা পয়সা আছে, সিজার করে নিলেন, অর্থাৎ নর্মালি সমস্ত কিছু হয়ে গেল। তো তাদের ক্ষেত্রে একটু বেশি হয়। তো আমার মনে হয় যে যারা একটু বুঝেন, একটু প্রকৃতির নিয়মটা বোঝেন, তারা যদি না খুব ক্রিটিক্যাল কোনো কন্ডিশন আপনার হয়ে থাকে, তাহলে আপনার নর্মাল ডেলিভারি হওয়াটাই স্বাভাবিক, একটু ব্যথা সহ্য করে, যেটা উচিত। আর যদি দেখেন যে কোনো ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে আছে, তাহলে সার্জিক্যালের দিকে যাওয়া উচিত। সচরাচর টাকা থাকা মানেই কষ্ট সহ্য করব না আর অপারেশন করে বাচ্চা নিয়ে নেবো, এইটা কিন্তু খুব একটা ভালো কন্ডিশন নয়। এটা আমার মত, আপনাদের আমি মনে কষ্ট দিচ্ছি না, জাস্ট মেডিকেলের কথাটা একটা বললাম। এবার দেখা যাক সাইন সিমটমটা কি করে বুঝবো যে এটা আপনার কি সাইন বা কি লক্ষণ থাকতে পারে। দেখুন,
জেনারেলি সাইন সিমটম বলতে যেটা হয় সেটা কি হয় যে আপনার ওই পেলভিক রিজনে ক্রনিক একটা ব্যথা থাকবে। পেলভিক রিজন বলতে এই মেরুদণ্ডের যে নিচের যে অংশটা রয়েছে শেষের দিকে, সেই অংশে একটা কন্টিনিউয়াসলি একটা আপনার ক্রনিক ব্যথা থেকেই থাকবে, যে 77% মোটামুটি এটা আপনার ব্যথাটা থেকে থাকে। তাছাড়া কি হয়, যখন মেন্সটা হবে ব্লিডিংটা প্রচুর পরিমাণে হবে, হঠাৎ করে অনেক বেশি পরিমাণে ব্লিডিং হতে থাকবে। তাছাড়া কি হবে যে এই ব্লিডিংয়ের সাথে মেন্সের সময় প্রচণ্ড পরিমাণে ক্র্যাম্পিং একটা ব্যথা থাকবে। আর কি হবে, একটা মেন্স তো 28 দিন পর পর হয়তো একটা সার্কেল অনুযায়ী হচ্ছে, তার মধ্যেখানেও আবার অনেকে ইউট্রাইন মানে অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং আপনার হতে পারে, যেটা স্বাভাবিক নয় কিন্তু তবু হয়ে যায়। এটা হলে পরে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর একটা কী হয় দেখুন, বিয়ারিং ডাউন সেন্সেশন হয়, অর্থাৎ মনে হবে যে আমার পেটের সমস্ত কিছু নাড়িভুড়ি বা যন্ত্রমন্ত্র যাই আছে সেগুলো যেন বাচ্চা রাস্তা দিয়ে ভিতর দিয়ে বেরোবার একদম বেরিয়ে যাবে মনে হবে, এই একটা কন্ডিশন থাকবে। এই সবসময় একটা সেন্সেশন থাকতে পারে। তাছাড়া কি হয়, আপনার ইউট্রাস যেটা আছে সেটা এনলার্জমেন্ট হয়ে যেতে পারে, আর হতে পারে টেন্ডারনেস হয়ে যেতে পারে ইউট্রাসটা। আরেকটা কারণ হয় এটার জন্য অনেক সময় ইনফার্টিলিটি হয়ে যায়, অর্থাৎ দেখবেন অনেক সময় বাচ্চা আসছে না করে অনেকটা সময় পেরিয়ে গেছে, ফটো করে দেখা যাবে যে এটার সঙ্গে একটা ওই অ্যাডেনোমায়োসিস যুক্ত হয়ে রয়েছে, এই একটা হয়। আর কি হয়, অনেক সময় ইউটেরাইন ফাইবার ধরা পড়ে। আরেকটা হয় সেটা হচ্ছে যেটা আপনি বললাম যে এন্ডোমেট্রিওসিসও হতে পারে। আরেকটা যেটা হয় সেটা ম্যাক্সিমামই পাওয়া যায় বা হলে আপনারা বুঝবেন যেটা হয়ে থাকতে পারে, সেটা হচ্ছে সহবাসকালীন বা ইন্টারকোর্স করার কালীন একটা মহিলারা ব্যথা অনুভব করেই থাকে। তো এই সমস্ত সিমটমগুলি যদি দেখা যায়, আর সাধারণত মোটামুটি 35 থেকে 50 বছরের মধ্যেই এই সিমটমগুলো আসে এবং দেখা যায় যে হ্যাঁ এইগুলো হলে পরে আপনার অ্যাডেনোমায়োসিস হয়েও থাকতে পারে। প্রপার ডায়াগনোসিসটা কী করে হবে দেখুন, প্রপার ডায়াগনোসিস কি হয়, যখনই অনেক দিন ধরে আপনার মেন্সের প্রবলেম হচ্ছে, বাচ্চা আসতে খুঁজছে না বা প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে, তখন আপনি ডাক্তারের কাছে দৌড়ান। এবার তখন কি হয়, ডাক্তাররা ডায়াগনোসিস করার পরে একটা কিছু ব্লাড টেস্টের সাথে ফটোও লিখে দেয়। সেই ফটোতে কি হয়, একটা এমআরআই করতে হয় বা কি হয় একটা আলট্রাসোনোগ্রাফি করতে হয় প্রাথমিক অবস্থাতে। তবে সেটাতে খুব ভালো ধরা পড়ে না, তখন কি করতে হয়, একটা ট্রান্সভেজানাল আলট্রাসোনোগ্রাফি করতে হয়, যেটাতে ধরা পড়ে যে হ্যাঁ আপনার অ্যাডেনোমায়োসিসটা হয়ে আছে। এবারে দেখুন, আর বেশি কিছু না গিয়ে ট্রিটমেন্টের কথায় আসি। ট্রিটমেন্ট কেমন হয় দেখুন, মেডিকেল সায়েন্সে যেটা হয় সেটা কি হচ্ছে যে তার আগে বলে নিই, এই যে আমাদের ওই যে টিস্যুটা বললাম যে অ্যাডেনোমায়োসিস যেটা হচ্ছে সেটা প্রজনন হরমোনের সাথে প্রতিক্রিয়াশীল হয়। তাহলে যখন দেখবেন যে মেনোপজ সময় চলে আসে, ওই যে বললাম 50-এর, এখনকার দিনে তো 40-45-এর পরেই হয়ে যায়, মেনোপজ যখন চলে আসে অর্থাৎ মেন্স আর হয় না বা হরমোনাল সেই গ্রোথটা আর থাকে না, ফলে কিন্তু এই ব্যথা ট্যাথাগুলো বা এই অ্যাডেনোমায়োসিসের রোগটাও খুব একটা আর থাকতে দেখা যায় না, জেনারেলি আর হয়ই না। তবে যদি আপনার দেখা যায় যে তার মধ্যেখানে ব্যথাগুলো হচ্ছে এবং কোনো কারণবশত দু একটা বাচ্চা আপনার আছে, তাহলে মেডিকেল সায়েন্সে তখন ওরা কী করে যে না আর কিছু টেনশন করার দরকার নেই, বাচ্চা ঘরটাকে কেটে ফেলে দেওয়া হয়। এই একটা গেল মডার্ন সায়েন্সের। কিন্তু আমরা যেহেতু হোমিওপ্যাথি ডাক্তার, আমরা কী করতে পারি দেখুন, আমাদের এই জেনারেলি আমরা অপারেশনের দিকে খুব একটা ছুটি না। আমরা চাই না যে প্রকৃতির নিয়মে যে সমস্ত শরীরে অর্গান আছে তাকে সহজেই কিছু একটা কাটাকুটি করে বাদ দেওয়া যায় বা প্রকৃতির এগেনস্টে যাওয়া যায়, খুব একটা প্রয়োজন না হলে আমরা চাই থাকুক, এবং রোগ হয়ে থাকলে সেটা সারাবার যদি উপায় থাকে তো সারবে। তবে হোমিওপ্যাথিতে সেরে যায় 95% সেরে যায়, 5%-এর কথাটা আমি বলতে পারছি না। তবে হোমিওপ্যাথি কিছু মেডিসিন নিয়ে আজকে আলোচনা করি। দেখুন, প্রচুর মেডিসিন আপনার এই সিমটমের উপরে লাগতে পারে, তবে যে সমস্ত সিমটমগুলো সচরাচর ব্যবহার হয় এবং সেই সিমটমের উপর মেডিসিনগুলো ব্যবহার হয়, আমি সেই কটাই মেডিসিনের কথা আজকে বলছি। খুব বেশি মেডিসিনের কথা বলবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যে মেডিসিনের কথা আমি বলতে চাইছি, যেগুলো খুব সচরাচর হয় সেগুলোই কিন্তু আমি বলছি। তার মানে এই নয় যে আপনি মেডিসিনগুলো মিলল না বলে আর মেডিসিন নেই, এমন নয়, বা অন্য কোনো ডাক্তারবাবুরা যারা দিচ্ছেন অন্য কোনো মেডিসিন এইটার সাথে মিলছে না বলে আপনার ডাক্তার খারাপ, তেমনও নয়। সেই ডাক্তারবাবু আপনার সিমটম অনুযায়ী আপনাকে কিন্তু মেডিসিনটা সিলেকশন করবেন। চলুন একটু আলোচনা করা যায় কিছু মেডিসিন নিয়ে। দেখুন, এমন একটা সিমটম যখন আপনার আসবে যে আপনার অ্যাডেনোমায়োসিস তো হয়েছে এবং তার সাথে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে এবং অনেক দিন ধরে যদি হয়ে থাকে, তার সাথে কি হয়, কিছুটা লিকুইড ব্লিডিংটা, কিছুটা চাপ জমা ঢেলা যদি নামে, এবং তার সাথে কি হয়, যদি চাপ নামে তাহলে কালো বড় হবে, এবং লিকুইড পোর্শনটা একদম ব্রাইট রেড যদি হয়, তাহলে এই একটা সিমটম থাকে। তার সাথে কি হবে, ব্যথা যখন আপনার পেটে হবে, তলপেট থেকে ব্যথাটা আরম্ভ করে যে এই জাং পর্যন্ত বা থাই পর্যন্ত যদি নেমে আসে, এবং আরেকটা ব্যথা থাকবে সেটা হচ্ছে কোমরের নিম্নদেশ পর্যন্ত, কোমরের নিচে থেকে একদম ভেজানার উপর পর্যন্ত, অর্থাৎ প্রাইভেট পার্ট পর্যন্ত একটা যদি ব্যথা সবসময় আমার নিরন্তর একটা থাকে, তাহলে বুঝবেন যে এই মেডিসিনটা আপনার জন্যই। তাছাড়াও দেখবেন যাদের
প্রায়ই গর্ভপাত হওয়ার টেন্ডেন্সি থাকে এবং বাচ্চা তার জন্য আসে না বা ইনফার্টিলিটির সমস্যা অনেক সময় হয়ে যায়, এই জন্যই বন্ধ্যাত্ব রোগ চলে আসে। বিশেষত তৃতীয় মাসে যদি গর্ভস্রাবটা আপনার হয়, গর্ভপাত হয়ে যায়, তাহলে এই মেডিসিনটা আপনার জন্য। আর তাছাড়াও দেখবেন যখন পিরিয়ডের ব্যথাটা হয়, যদি আপনি চিত হয়ে শুয়ে থাকেন বা একটু গরম সেঁক নেন, যদি আরাম বোধ করেন, তাহলে এই মেডিসিনটা আপনার জন্যই, যার নাম হচ্ছে সাবাইনা। কত পাওয়ার খাবেন, কি খাবেন, আমি পরবর্তীকালে মেডিসিনের সাথে বলতে আরম্ভ করছি, আপনি শুনতে থাকুন, আপনার খুব উপকার লাগবে। দেখুন, 2 নম্বর যে মেডিসিনটা কথা বলবো সেটা হচ্ছে, হয়তো ফটোতে যাঞ্চ করেছেন আপনার অ্যাডেনোমাইসিস ধরা পড়েছে, তার সাথে কি হবে, যদি মেন্সের এই লক্ষণগুলো পান, কেমন লক্ষণ হবে, একটা হতে পারে প্রচুর পরিমাণে হবে এবং প্রচুর পরিমাণে হতে পারে এবং তাড়াতাড়ি হতে পারে, অর্থাৎ একটা সময়ের আগে আগে হয়ে যাচ্ছে এবং তার সত্ত্বেও প্রচুর পরিমাণে হচ্ছে। আরেকটা হবে যে খুব কম পরিমাণে হচ্ছে এবং দেরিতে দেরিতে হচ্ছে। তো এই একটা সিমটম থাকে। আর তার সাথে কি হবে, মনে হবে যেন পেটের যে এই যে সমস্ত আগে যে সিমটমগুলো বললাম, ওই সমস্ত সিমটমগুলো পেটের যন্ত্রমন্ত্র যা আছে, যা অর্গান আছে, সমস্ত কিছুই যেন জনিদার দিয়ে একটা ঠেলা মারা ভাব থাকবে, যেটা বিয়ারিং ডাউন সেন্সেশন বললাম, যে নিচের দিকে একটা বেরিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি অনুভব হবে। এটা অনেক সময় হয়, অনেক সময় ম্যাক্সিমাম প্রাইমারি স্টেজে আপনার অনুভবটা থাকে। তাছাড়া কি হয়, এটাতে প্রলাপস অফ ইউট্রাস হতে পারে, ভেজানা হতে পারে। সেই জন্য লক্ষ্য করবেন যে সমস্ত মহিলারা এই সেন্সেশনটা আপনাকে তো বলে বোঝাতে পারবে না, কিন্তু তার মনের মধ্যে এটা চলছে যে কি জানি, আমার মনে হচ্ছে সমস্ত কিছু একটা নিচের দিকে ঠেলা মারছে, এখনই বোধহয় বেরিয়ে যাবে। সেই জন্য যখন বসবেন দেখবেন তারা ওই একটা পায়ের ওপর আর একটা পা এইভাবে ক্রস কাটিং করে বসে থাকে, অর্থাৎ বলার বক্তব্য প্রাইভেট পার্টটাকে চেপে রাখা, যাতে না বেরিয়ে যায়। এই যে একটা ভয় থাকে, বা এই ভয় থাকতে থাকতে কিছুদিন পরে এটা হয়েও যায়, প্রলাপস অফ ইউট্রাস হয়ে যায়, প্রলাপস অফ ভেজানা হয়ে যায়, অর্থাৎ বাচ্চাদানি বা ইউট্রাসটা বেরিয়ে আসে। এই সিমটমগুলো দেখবেন। তার সাথেও দেখবেন যে সমস্ত ভদ্র মহিলাদের সহবাসকালীন একটু ব্যথা অনুভব হয়, ব্যথা একটু না, বেশ ভালোই ব্যথা অনুভব করে, তাদের জন্য কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ করে। আর কি হয়, পিরিয়ডের শেষ হওয়ার পরেই, অর্থাৎ একটা মেন্সের পরেই প্রচুর পরিমাণে সাদা স্রাব হতে থাকে এবং তার সাথে চুলকানি এবং গন্ধ থাকে। যদি এই সিমটমগুলো পেয়ে যান, আর তার সাথে যদি একটু মানসিক লেভেলটাও দেখে নেন, সেটা কেমন হবে দেখুন। পেশেন্টটা ইয়াং হতে পারে, একটু বয়স্ক হতে পারে, তাতে কিছু যায় আসে না, কিন্তু তার মানসিক অবস্থাটা একটু দেখতে হবে। যে দেখবেন একদম এরকম লিনথিন হয়ে গেছে, চিড়চিড়ে হয়ে যাবে। ওকে একটু যদি ভালো করে একটু স্টাডি করেন, দেখবেন যে ও কাউকে ভালোবাসতে পারছে না। একটা সামাজিকভাবে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর কি হয়, একে অপরের প্রতি টান থাকে, তো অর্থাৎ নিজের সন্তান, নিজের স্বামী, নিজের মা, নিজের বাবা, নিজের শাশুড়ি, নিজের শ্বশুর, এগুলোই তো হয়। তাই যে নিজের বলা ভাবটা আন্তরিকভাবে তার থাকে, কিন্তু সে প্রকট করতেই পারে না। সে তার এতই তার শারীরিক কষ্ট হয়ে যায়, এত লিনথিন, এত চিড়চিড়ে হয়ে যায়, যে তার ছেলে, তার স্বামী, কে মা, কে বাবা একটা বিষণ্ণ হয়ে যায়, বিস্তৃষ্ণা জমে যায়, তাদেরকে আর ভালোবাসতে পারে না। ফলে তার সংসারে একটু খিটিমিটি হয়ে যায়। এমনিতেই তার ধরুন যেটা বললাম যে সহবাসকালীন ব্যথা থাকে, সেই জন্য শারীরিক সম্পর্ক খুব একটা করতে চায় না, অর্থাৎ তার মধ্যে শারীরিক চাহিদা আর থাকেই না, এবং সাংসারিক দিক থেকেও মুখ ঘুরিয়ে নেয়, অর্থাৎ যা হচ্ছে হোক, সংসার চুলোই যাক, আমার দেখার দরকার নেই, এরকম একটা বিতৃষ্ণা চলে আসে। এই সমস্ত যদি সিমটম আপনি পেয়ে যান, তাহলে সিপিয়া মেডিসিনটা আপনার জন্যই। পাওয়ার পটেন্সি কেমনভাবে খাবেন আমি বলছি, আপনারা শুনতে থাকুন। 3 নম্বর যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে, যদি দেখেন যে আপনার অ্যাডেনোমাইসিস ধরা পড়েছে, তার সাথে কি হচ্ছে, থাকতে পারে ওভারিয়ান সিস্ট বা ইউটেরাইন ফাইব্রয়েড, এবং কি হয় তার সাথে যদি আপনার প্রাইভেট পার্ট প্রচণ্ড সেনসিটিভ হয়ে থাকে, এবং এই যে প্রচণ্ড যে ব্যথা হয়, দেখবেন একটা অনেক সময় মহিলারা ডাক্তারবাবু দিকে এসে বলেন, বা আমাকে অনেক সময় বলেন যে ডাক্তারবাবু আমার তলপেটে ব্যথা হচ্ছে, কিন্তু বাম দিকে তলপেটে ব্যথা হচ্ছে, সেটাও পিরিয়ড চলাকালীন, প্রতিটা পিরিয়ড চলাকালীনই বাম দিকের পেটে প্রচণ্ড আমার একটা ব্যথা হয়। যদি এই লক্ষণগুলো আপনার থাকে এবং সেই ব্যথা একটা দেখবেন, আরেকটা সেই ব্যথার সাথে সাথে সে প্রচণ্ড ঘামবে। কখন ঘামবে, ঠিক পিরিয়ড শুরু হওয়ার আগে প্রচণ্ড শরীরে ঘাম হয়ে যায়, সাধারণভাবে এমনি থাকে না, কিন্তু সেই সময় যদি তার ঘাম প্রচণ্ড হয়, তাহলে এই লক্ষণগুলো যদি আপনার মিলে যায়। তাছাড়া যদি আপনার পেঁয়াজ খাবার টেন্ডেন্সি, একটু কাঁচা পেঁয়াজ খাবার টেন্ডেন্সি বেশি থাকে, এবং দেখবেন ওর মানসিক লক্ষণটা যদি ওরই কোনো বন্ধু বান্ধবী বা অন্য কেউ একটু তার থেকে দূরে গিয়ে কোনো রকম যদি নিজেদের কোনো গল্প বা আলোচনা করে, তো সে মনে করবে যে, সে যদি ওই পেশেন্টটা হয়, তাহলে মনে করবে ওরা বোধহয় আমার বিরুদ্ধেই কোনো কথা বলছে, এরকম টেন্ডেন্সি তার মধ্যে একটা থাকবে। এবং দেখবেন সে যদি তাকে জিজ্ঞেস করা হয়, তো বলবে আমি খুব স্বপ্ন দেখি, এবং মৃত ব্যক্তির খুব স্বপ্ন দেখি, অর্থাৎ মরে গেছে সেই মানুষগুলোর স্বপ্ন খুব বেশি দেখে। তাছাড়াও দেখবেন এই ঘাড়ের এইগুলোতে একটু আঁচিল তাচিল হওয়ার প্রবণতা থাকে, বা টিউমার হওয়ার প্রবণতা যদি তা থাকে, তাহলে এই থুজা নামক মেডিসিনটা তার জন্যই, এবং সেটা খেলে অ্যাডেনোমাইসিস ঠিক হয়ে যায় 95%, এবং ঠিকও হয়ে যেতে পারে 100%। 95% মানে 5% আমি হাতে রেখেই বললাম, বলা যায় না যেহেতু আমি এখান থেকে বলছি। যাই হোক, আপনারা কোনো ডাক্তার, ভালো ডাক্তার দেখিয়েই কিন্তু ওষুধ সিলেকশন করিয়েই খাবেন।
4 নম্বর যে মেডিসিনটা কথা বলবো সেটা হচ্ছে যে দেখবেন অনেক সময় এই যে পিরিয়ডের সমস্যা বা অ্যাডেনোমায়োসিস হয়ে আছে তার সাথে যদি গাউট হয় অর্থাৎ বাতের একটা সিমটম থাকে বা শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে বা গোড়ালিতে ব্যথা হয়ে গেছে বা জয়েন্টে ব্যথা থাকে, এই সমস্ত সিমটমের সাথে যদি প্রচণ্ড পরিমাণে আপনার ইউটেরাইন ব্লিডিং হয় অর্থাৎ পিরিয়ডের পরিমাণ এতই বেশি হয়, যদি বাই চান্স জামা কাপড়ে লেগে যায় একটু আধটু তাহলে সেটা যেতে চায় না। এই সমস্ত সিমটম যদি আপনার থাকে, আর যদি কি হয় দেখবেন যে ঘুম থেকে উঠেই যদি আপনার তলপেটে একটা ব্যথা অনুভব হয়, যখনই ঘুমাচ্ছেন উঠেই আপনার তলপেটে একটা ব্যথা অনুভব হচ্ছে, তাহলে কিন্তু এই মেডিসিনটা আপনার জন্যই হবে। আর একটা যেটা হয় সেটা হচ্ছে যে একটা পিরিয়ড হয়তো 1 মাস আপনি ভালো পিরিয়ড হলো, কোনো সমস্যা হলো না, কিন্তু তার পরেরটাতে আবার প্রচুর পরিমাণে ব্লিডিং হবে, প্রচুর পরিমাণে ব্যথা হবে। যদি এরকম সিমটম আপনার থাকে তাহলে কিন্তু আপনি যদি কিডনি স্টোনেরও সম্পর্ক থাকে আপনার, অর্থাৎ আগে কিডনি স্টোন হয়েছিল বা এখনও কিডনিরও কোনো সমস্যা আছে, তাহলে কিন্তু বিশেষত স্টোনে যদি কোনো সমস্যা থাকে তাহলে থ্লাসপি বার্সা নামক এই মেডিসিনটা আপনার জন্য খুব ভালো কাজে দেবে। শেষ যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে দেখবেন যে অনেকের মেন্স অনেক দেরিতে হয় এবং খুব কম পরিমাণে হয়, এমনও কি 1-8 ঘন্টার জন্য হলো বাস তার মেন্স কিন্তু বন্ধ হয়ে গেল, আর কিন্তু হবে না। তার সাথে যেটুকুনি হবে সেটা প্রচণ্ড দুর্গন্ধযুক্ত, সেটা নিজেও অনুভব করবে এবং তার সাইড দিয়ে যদি কেউ যায় সেও অনুভব করবে যে তার শরীরে একটা বিশাল গন্ধযুক্ত কিছু একটা ব্যাপার রয়েছে। এবং তলপেটে যদি তীব্র ব্যথা থাকে এবং সেই ব্যথা যদি এই থাই পর্যন্ত চলে আসে তাহলে কিন্তু এই মেডিসিনটা আপনার জন্যই। এবং এই মেডিসিনটাতেও বারবার একটা গর্ভপাতের ব্যাপার থাকবে প্রাইমারি স্টেজে, অর্থাৎ গর্ভধারণ তো হচ্ছে কিন্তু ধারণ করতে পারছেন না, 1 মাস 8 মাস 15 দিন পরেই কিন্তু হয়তো সেটা ডিসচার্জ হয়ে যাচ্ছে, যাকে বলা হয় এটা পরে একটা সম্পর্ক থাকছে ইনফার্টিলিটি অর্থাৎ বাচ্চা না হওয়ার বন্ধ্যাত্ব রোগের একটা কারণ হয়ে থাকে। তাহলে এই মেডিসিনটা আপনার জন্যই, সেটা হচ্ছে ভাইবার্নাম ওপুলাস। দেখুন এই ভাইবার্নাম ওপুলাস এবং সাবাইনা খানিকটা সমান অর্থাৎ ওই থায়ে ব্যথাটা চলে যাচ্ছে, এই সমস্ত সিমটমগুলো থাকবে, কিন্তু দেখবেন দুটো একটু আলাদা ভালো করে আপনি দেখে নেন যদি মেডিসিনটা খেতে হয়। এরপর আসে আমি মেডিসিন খাবার নিয়ম। দেখুন সাবাইনা যদি আপনার মেডিসিনটা আসে তাহলে 200 আপনি কি করবেন, পিরিয়ড চলাকালীন কখনোই খাবেন না। পিরিয়ড যেই শেষ হলো, স্নান করে নিয়েছেন, তারপর থেকে 1 সপ্তাহ পর্যন্ত আপনি খাবেন, অর্থাৎ সকাল বিকাল করে 14টা ডোজ আপনি খাবেন, বাস ছেড়ে দেবেন। 7 দিন পর আবার যখন পিরিয়ডটা হলো কেমন হলো দেখছেন, মানে অর্থাৎ 1 মাস পর 7 দিন খেলেন, এবার বাকি মাসটাতে খেলেন না, আবার পিরিয়ডটা হবে, তারপর কেমন রয়েছেন তারপরে মেডিসিন সিলেকশন হবে, অর্থাৎ হায়ার পোটেন্সির দিকে যেতে হতে পারে, যেমন কিনা আমি সবটাতেই বলে থাকি। 2 নম্বর যে মেডিসিনের কথা বলেছিলাম সেটা হচ্ছে সেপিয়া, সেটাও একটু বেশি দিন এটাকে খেতে হয়, অর্থাৎ 200 করেই খাবেন সকাল বিকাল করে। এটা একটু ওই 7 দিন থেকে 10 দিন পর্যন্ত খেতে পারেন, তারপরে কিন্তু স্টপ করে দেবেন। তারপরে দেখবেন পিরিয়ডটা কেমন হলো বা কেমন পজিশন রয়েছে, তারপরে তার হায়ার পোটেন্সিতে কিন্তু যেতে হতে পারে। থুজা কিন্তু দেখুন, থুজাটা যদি দেখেন যে এই প্রাইমারি স্টেজে আপনার অ্যাডেনোমায়োসিসটা ধরা পড়েছে তাহলেও কিন্তু 200 পাওয়ারেরই খাবেন, সকাল বিকাল করেই খাবেন, 7 দিনই খাবেন, তারপর স্টপ করে দেবেন। কিন্তু যদি দেখেন যে এটা একটা ডেভেলপ কন্ডিশনে আছে বা অনেক দিন ধরে ধরা পড়েছে, তাহলে এটাকে আপনি 1 থেকে আরম্ভ করবেন, 4টা ডোজ খাবেন সকাল বিকাল করে, বাস ওষুধ বন্ধ। আবার তারপরে পিরিয়ড শেষ হওয়ার পরেই আবার মেডিসিনটা হায়ার পোটেন্সিতে আপনাকে খেতে হবে। এগুলো তো গেল পোটেন্সির ব্যাপারগুলো বললাম। এরপর যে 2টো মেডিসিন বলেছিলাম সেই 2টো মেডিসিন কিন্তু মাদার টিনচার ফর্মে খেতে হবে, কিউ ফর্মে খেতে হবে। সেটা কেমন খাবেন, 10 ফোঁটা করে 1/2 কাপ জলে, দুটোই আলাদা কিন্তু যে সিমটমগুলো আপনার সাথে মিলবে, 10 ফোঁটা করে সারাদিনে 1/2 কাপ উষ্ণ গরম জলে 3 বার, খাবার আধ ঘন্টা আগে বা পরে আপনার নিজের মতো করে খাবেন, কোনো অসুবিধা নেই। আর এই 2টো মেডিসিনই কিন্তু মাদার টিনচার ফর্মেই খাবেন। এবার দেখবেন যে তাহলে কোনটার সাথে কোনটা খাবেন, দেখবেন যে ওই যে 3টে পটেন্সি বললাম আমি, সেইটা যেটা একটা মিলেছে সেটা খাবেন 7 দিন ধরে, এবং সেই 7 দিন বাদ দিয়ে বাকি সময়টুকুনিতে এই মাদার টিনচারগুলো খাবেন পিরিয়ডের আগে পর্যন্ত, তারপর আবার কিন্তু বন্ধ করে দিতে হবে, আবার সেম কন্ডিশনে তারপরে আবার শুরু করতে হবে। যদি কোথাও বুঝতে না পারলাম বা বুঝতে না পারলেন, কোনো রকম কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে গিয়ে জানান, আপনাকে আমি উত্তর দেবো। ধন্যবাদ।